স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। সাথে আছে আমি শামীম জাহেদি। সম্প্রতি ক্যাবিনেটে সরকার বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে অনুমোদন করেছে এবং এই অনুমোদনের ফলে বাংলাদেশ ভারতের সাথে একে অপরের মধ্যে নৌ সড়ক রেলপথ ব্যবহার করতে পারবে। এতে সোমবার এই চুক্তি স্বাক্ষর করার পরে মন্ত্রিপরিষদের সচিব জানিয়েছেন এটি বাংলাদেশের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ। আজ আমরা আলোচনা করব ভারত বাংলাদেশ বাণিজ্য। এই নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে রয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডির হেড অফ রিসার্চ খন্দকার গোলাম মোয়াজ্জেম। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখে নেব মন্ত্রিপরিষদ সচিবের একটি ব্রিফিং। কার্যকর হবে তখন বাংলাদেশ যদি ভুটানের সঙ্গে বাণিজ্য করতে চায় বা নেপালের সঙ্গে বাণিজ্য করতে চায় তাহলে ভারতের ওয়াটারওয়েজ, রোডওয়েজ এবং রেলওয়েজ ব্যবহার করতে পারবে। এটা বাংলাদেশের জন্য একটা বিশাল অর্জন। ভারত যে সুবিধা পাবে বাংলাদেশ একই সুবিধা পাবে, বাংলাদেশ যে সুবিধা পাবে ভারত একই সুবিধা পাবে। বা বাংলাদেশকে যে পরিমাণে যে হারে ফি পে করতে হবে ভারতকে একই হারে ফি করতে হবে। ইটস এ উইন-উইন সিচুয়েশন। ক্যাবিনেট সেক্রেটারির মন্তব্যটি। জনাব খন্দকার গোলাম মোয়াজ্জেম, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? আমি ভালো আছি। গত সোমবার যে ক্যাবিনেটে যে চুক্তিটি অনুমোদন করা হয়েছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে, এর ফলে দুই দেশ ভারত এবং বাংলাদেশ তারা তৃতীয় কোনো রাষ্ট্রের মধ্যে তাদের দেশের জমি ব্যবহার করে এক্সপোর্টের অনুমতি করা হয়েছে, অনুমোদন দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে এটা বাংলাদেশের জন্য একটা বড় একটা সুবিধা হবে। এবং এই জিনিসটা বহুদিন ধরে আটকে ছিল যে বাংলাদেশ নেপাল এবং ভুটানে এই দুটি ল্যান্ডলক কান্ট্রিতে সরাসরি এক্সপোর্ট করার সুযোগ পাচ্ছিল না। এর ফলে এটা হবে। এর ফলে বাংলাদেশ কতটা আসলে স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী লাভবান হতে যাচ্ছে আপনার কি মনে হয়? আমার মনে হয় যে আমরা এই চুক্তির বিষয়টি দুদিক থেকে দেখতে পারি। একটি হলো যে ভুটান এবং নেপালের সাথে বাংলাদেশের বাণিজ্যের সম্ভাবনা কতটা বাড়বে, আর একটি হলো যে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারত যখন বাণিজ্য করবে তার উত্তর পূর্বাঞ্চল বা পশ্চিমাঞ্চলের সাথে, তখন আসলে বাণিজ্যের কি সুবিধা বাংলাদেশ পাবে। তো এদিক থেকে যদি প্রথম জিনিসটিকে বলি যে নেপাল বা ভুটানের সাথে নতুন যে চুক্তিটি স্বাক্ষর হলো এটি 5 বছর মেয়াদী হবে এবং এটি পুনর্নবায়ন হয়ে যাবে। এর ফলে এই অঞ্চলে বাংলাদেশ, ভারত, ভুটান, নেপালের ভিতরে এক ধরনের ভ্যালু চেইন ডেভেলপ করার একটা সুযোগ তৈরি হলো। এতে যেটি হবে যে পণ্য আনইন্টারাপ্টেড ওয়েতে আসলে প্রত্যেকটি দেশ পার হয়ে যেতে পারবে। এর ফলে ট্রানজ্যাকশন কস্ট কমে আসবে এবং এখন যে পরিমাণ আসলে সময় যায় এই পণ্য পরিবহনের ক্ষেত্রে, সে সময়টা যেমন কমে আসবে এবং যেহেতু সময়ের সাথে কস্টেরও একটি সম্পর্ক আছে সেটিও কমে আসবে। ফলে আমার ধারণা এর ফলে বাংলাদেশের সাথে ভুটান বা নেপালের বাণিজ্য যথেষ্ট বৃদ্ধি পাবে এবং সেটি সুবিধা বাংলাদেশ পাবে। আবার অন্যদিকে নেপাল বা ভুটান তাদের পণ্য পরিবহন করে বিশ্বের বাজারে রপ্তানি করতে হলে তারা যেহেতু মংলা পোর্ট ব্যবহার করতে চায় তারা, এবং সেই সুবিধাটি তারা যখন নিতে চাবেন তখন আসলে মংলা পোর্ট ব্যবহার করবার জন্য যে সার্ভিস চার্জ, সেই সুবিধাটি বাংলাদেশ পাবে। আমাদের মংলা পোর্টে এখন যথেষ্ট মাত্রায় ক্যাপাসিটি আন্ডার ইউটিলাইজড রয়েছে, বলা হয় থাকে 40% এখন ব্যবহার হচ্ছে। সেই বাড়তি আনইউটিলাইজড ক্যাপাসিটিটা এখন নেপাল বা ভুটানকে দেবার মাধ্যমে বাংলাদেশ নতুন করে এই মংলা বন্দরের ব্যবহারযোগ্যতা বাড়িয়ে ফেলতে পারবে এবং সেই সুবিধাটি বাংলাদেশ পাবে। অন্যদিকে ভারতীয় পণ্য যখন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাবে বাংলাদেশের ভিতর দিয়ে, বলা হচ্ছে যে এটি আসলে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে হবে। অর্থাৎ প্রত্যেকটি দেশ তাদের নিজস্ব পরিবহন ব্যবহার করবে এই পণ্য পরিবহনের ক্ষেত্রে। সেদিক থেকে ভারতীয় পণ্য এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিতে হলে বাংলাদেশি ট্রাক বা ট্রাক লরি এগুলোর সুবিধা তারা নেবেন এবং সেক্ষেত্রে বাংলাদেশের যে সার্ভিস চার্জ এটির সাথে যুক্ত সেটি যেমন পাবে, একই সাথে ভূখণ্ড ব্যবহার করবার জন্য যে আলাদা ধরনের যে সমস্ত চার্জ জড়িত থাকে সেই সুবিধাটি বাংলাদেশ পাবে। মোট কথা হলো দুদিক থেকে বাংলাদেশের এইখানে সার্ভিস চার্জের দিক থেকে এবং রপ্তানির দিক থেকে নেপাল ভুটানের সাথে এটি যেমন বাড়বে, আবার একই সাথে বিনিয়োগেরও কিছু নতুন নতুন ক্ষেত্র তৈরি হবে। অ্যাবসলিউটলি। একটা বিষয় হচ্ছে এই মুহূর্তে যদি আমরা দেখি যে এই করিডর ইউজ করার পরে ভারতীয় পণ্যের ট্রান্সশিপমেন্ট আসলে বেশি হবে এবং এটাই স্বাভাবিক বলে মনে হচ্ছে। সেই অর্থে বাংলাদেশ ভুটানে বা নেপালে যে পরিমাণ পণ্য পাঠাবে সেটা আসলে খুবই নগণ্য। এই মুহূর্তে তাহলে কি বাংলাদেশের উচিত যে সার্ভিস চার্জ যেটা এখনো নির্ধারণ করা হয়নি সেই দিকে নজর দেওয়া উচিত, নাকি লং টার্ম বাংলাদেশ কোন কোন প্রোডাক্ট এক্সপোর্ট করতে পারে ভুটান বা নেপালে সেই দিকে আসলে নজর দেওয়া উচিত? সেটা আমার মনে হয় ভালো প্রশ্ন করেছেন আপনি। অবশ্যই আমার মনে হয় যে এই মুহূর্তে
দুদিকে গুরুত্ব দেওয়া রয়েছে। তবে বিশেষভাবে যদি গুরুত্ব দেওয়ার কথা বলেন তাহলে যেহেতু ভারতীয় পণ্য আমাদের ভূখণ্ড ব্যবহার করবে বেশি মাত্রায়, তবে মনে রাখা দরকার যে যত বেশি ভূখণ্ড ব্যবহার হবে তত আমাদের কিন্তু সার্ভিস জনিত আয় বাড়বে, এটি এবং সেটি আমাদের রেভিনিউতে যুক্ত হবে, সেটি আমাদের জন্য এক। দ্বিতীয়ত হলো যে যেহেতু বাংলাদেশে পণ্য পরিবহনের ক্ষেত্রে যে মাত্রায় এই মুহূর্তে প্রয়োজন হয় তার তুলনায় নতুন করে কিন্তু ট্রান্সপোর্ট সেক্টরে বিনিয়োগের প্রয়োজন হবে, ট্রাক বা ট্রাক ট্রলি এগুলোর জন্য প্রয়োজন হবে। কিন্তু যে জিনিসটি গুরুত্বপূর্ণ সেটি হলো যে এর ফলে কি উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে বাংলাদেশি পণ্যের যে একটি বাজার রয়েছে সেই বাজারে কি বাংলাদেশ নতুন করে প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হবে কিনা ভারতীয় পণ্যের মাধ্যমে যখন বাংলাদেশি ভূখণ্ড ব্যবহার করে তারা যাবে সেখানে, সেটি আমার মনে একটি গুরুত্বপূর্ণ দিক। এবং সেই বিবেচনায় আমার মনে হয় যে প্রাইভেট সেক্টরের সাথে সরকারের বসা উচিত যে কতটুকু মাত্রায় আসলে সার্ভিস চার্জ নির্ধারণ করা যেটি কিনা আমাদের পণ্যকে ওই বাজারগুলোতে কম্পিটিটিভ রাখতে পারে। অবশ্যই এখানে অমূলক কোনো রেট রাখবার সুযোগ নেই, তবে অবশ্যই সরকারের উচিত এই বিষয়গুলো নেগোশিয়েট করা। এবং এক্ষেত্রে যেটি সুযোগ রয়েছে সেটি হলো যে যেহেতু বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার হবে এবং এর মাধ্যমে প্রচুর বিভিন্ন রকমের ব্যয় সংশ্লিষ্ট রয়েছে এর ভিতরে, এর মধ্যে কিন্তু পরিবেশজনিত দূষণ ব্যয় রয়েছে, শব্দ দূষণ ব্যয়ের কথা অনেক জায়গায় ধরা হয়, ভূমি ব্যবহারজনিত ব্যয় রয়েছে এবং নতুন ইনভেস্টমেন্টের জন্য ব্যয় রয়েছে। এগুলো যদি বিবেচনা নেওয়া হয় তাহলে কিন্তু অবশ্যই একটা গ্রহণযোগ্য মাত্রায় সার্ভিস চার্জ কিন্তু ধরার যুক্তি রয়েছে। সেটি নিয়ে যদি সরকার নেগোশিয়েট করতে পারেন এবং অবশ্যই সেক্ষেত্রে যদি বেসরকারি খাতকে যদি সাথে রাখেন, আমার মনে হয় যে সরকারের পক্ষে একটা উইন উইন ডিল করে এখান থেকে বেরিয়ে আসার সুযোগ রয়েছে। সার্ভিস চার্জ যেটাকে আমরা যদি মনে করি সেটা বেশি হয়, যে আমাদের জন্য লাভজনক হয়, তাহলে একই সাথে কিন্তু লং টার্মে আমরা যখন পণ্য পাঠাবো অন্যান্য দেশে সেই মাত্রা কিন্তু একই সমানভাবে বাড়বে। তখন কিন্তু আমাদের প্রাইভেট সেক্টর ডিসকারেজড হবে এক্সপোর্ট করতে ভুটান বা নেপালে, সেই রিস্কও একটা আছে। কিন্তু আমরা যদি তুলনামূলকভাবে বিচার করি, নেপাল বা ভুটানে বাংলাদেশি পণ্যের যে বাজার তুলনামূলকভাবে এখনো অতটা বড় হয়ে ওঠেনি, সেই তুলনায় ভারতের উত্তর পূর্বাঞ্চলে আমাদের যে বাজারটি রয়েছে সেটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। যদিও $34 মিলিয়ন বা $50 মিলিয়ন ভিতরে একটি বাজার, খুব বড় না, তারপর আমি বলবো গুরুত্বপূর্ণ। কিন্তু মনে রাখা দরকার যে এই বাজারটিতে যদি ভারতীয় পণ্য প্রবাহের যদি একটি সুবিধাজনক পরিস্থিতি তৈরি হয় তাহলে কিন্তু ভারত থেকে প্রচুর পণ্য এদিক থেকে অন্য প্রান্তে যাবে, এটি যেমন গুরুত্বপূর্ণ। এবং মনে রাখা দরকার উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো থেকে ভারতের মূল ভূখণ্ডে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু মিনারেল যায় এবং সেগুলোর জন্য কিন্তু যথেষ্ট মাত্রায় তাকে ব্যয় করতে হয়। এবং সে যদি চিকেন নেক দিয়ে, যেটি কিনা উপর দিয়ে যাওয়ার এখন যে 1600 কিলোমিটার রয়েছে সেটি যদি অ্যাভয়েড করতে হয় এবং এই 400 কিলোমিটার পথ যদি তারা ব্যবহার করে, আমার মনে হয় যে বিশেষ গুরুত্ব দেওয়া উচিত আমাদের ভারতীয় পণ্য পরিবহনের ক্ষেত্রে যে সার্ভিস চার্জ সেটির দিকে বেশি। আচ্ছা, সেটাই বেশি দেওয়া উচিত। একটা বিষয় যে আপনি যেটা বলছেন যে একটা রিস্ক থেকেই যাচ্ছে যে সেভেন সিস্টার্সে বাংলাদেশের যে একটা মার্কেট আছে সেটা আসলে হারাবে কি না, এখানে প্রাইভেট সেক্টর আসলে কি করতে পারে, এবং অথবা এটা আমরা যদি এখানে কম্পিটিশনের মুখোমুখি পড়ি, ভারতের মূল অন্য অঞ্চলে আমাদের এক্সপোর্ট বাড়াতে হলে সেক্ষেত্রে কি করতে পারি, এবং সেখানে যেটা প্রায় বলা হয় যে প্যারাটেরিফ একটা বড় বাধা, অশুল্ক বাধা, সেগুলো আসলে সেই বিষয়েও কি এখন নজর দেওয়ার সময় এসছে কিনা? আসলে আমার মনে হয় যে এখানে অযৌক্তিক কোনো বিচার বিবেচনা করে সার্ভিস চার্জ ঠিক করা বা নিজেদের বাজারকে ধরে রাখার জন্য ভারতীয় পণ্য প্রবাহে ব্যাঘাত সৃষ্টি করা, সেটি আসলে যৌক্তিকতা নেই। বরঞ্চ মার্কেট বেস মেকানিজমেই এই সুবিধাটি রয়েছে। আমার মনে হয় যে সেটি বিবেচনায় নিয়েই যদি আগানো যায় তাহলে আমাদের পণ্য, আমার ধারণা, যথেষ্ট মাত্রায় প্রতিদ্বন্দ্বিতা সক্ষম ভারতীয় উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে, আমার মনে সেটি রয়েছে। তবে এটি ঠিক যে বাংলাদেশের উচিত হবে যে ধীরে ধীরে তাদের ইনভেস্টমেন্ট বাড়ানো এবং আরো কম্পিটিটিভ করা ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য এবং মূল ভূখণ্ডের বাজারের জন্য তার সে যে পণ্য উৎপাদন করে সেটির জন্য। এবং একই সাথে সরকারের উচিত হবে ভারতের সাথে ডিল বাড়ানো, পার্টিকুলারলি নন ট্যারিফ ব্যারিয়ার যেটির কথা বলছেন সেই জায়গায় বিশেষ করে এই মুহূর্তে স্ট্যান্ডার্ডাইজেশনের একটি সমস্যা যাচ্ছে আমাদের যেহেতু, এবং সেক্ষেত্রে ভারতের সাথে বাংলাদেশের যে এই মুহূর্তে যে বিভিন্ন ধরনের চুক্তি চলছে, লাইন অফ ক্রেডিটের ভিতরে একটি রয়েছে আমাদের বিএসটিএল কে শক্তিশালী করার মাধ্যমে নতুন নতুন
পণ্যকে অ্যাক্রিডিটেশনের সুবিধা দেওয়া, সেটিকে আরো কিভাবে বৃদ্ধি করা যায়, যাতে কিনা এই যে স্ট্যান্ডার্ডাইজেশন বা টেকনিক্যাল ব্যারিয়ারের কারণে আমাদের পণ্য যে ভারতীয় বাজারে কম সুবিধা পায়, সেই সুবিধাটি যাতে আরো কমিয়ে আনা যায়, এবার এই সুবিধাটি যাতে বাড়ানো যায়, এই বটলনেক্স গুলোকে যাতে কমিয়ে আনা যায়। সেদিক থেকে আমার মনে হয় যে আমাদের বিএসটিআই কে শক্তিশালী করার যে বর্তমান প্রকল্পগুলো চলছে, এগুলো দ্রুত শেষ করা দরকার, এবং ভারতেরও উচিত আমাদের নতুন নতুন পণ্যকে অ্যাক্রিডিটেশনের যে এখন যে 35টি পণ্য আছে সেটিকে যেন আরো বাড়িয়ে দেওয়া হয়। এখানে আরেকটা যে জিনিস, সেটা অনেকে বলছেন যে ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্যের ক্ষেত্রে নেগেটিভ লিস্ট, অন্যের যে নেগেটিভ লিস্ট, সেইখানে বাংলাদেশি পণ্য যতটা সম্ভব সরিয়ে আনা যায়, সেইখানেও আসলে কাজ করার মতো সুযোগ এসছে কিনা, নেগোসিয়েশন করার এখনই সুযোগ কিনা, না কি আমরা একটু পরে করতে পারি? সমগ্র দক্ষিণ এশিয়া ব্যাপী আসলে এই নেগেটিভ লিস্ট নিয়ে কথা হচ্ছে, সার্কের ফ্রেমেই কিন্তু এটি নিয়ে আলোচনা হচ্ছে। এবং যেটি বলা আছে সার্কের ফ্রেমে, সাফটার অধীনে যেটি আছে যে প্রতি 4 বছরের ভিতরে তারা রিভিউ করে এই নেগেটিভ লিস্টটি কমিয়ে আনবে। আসার কথা হলো বাংলাদেশের জন্য ভারতের যে নেগেটিভ লিস্ট, সেটি কিন্তু এখন মাত্র 25টি পণ্যে সীমাবদ্ধ। বরঞ্চ বলতে পারে উল্টো করে, ভারতের জন্য বাংলাদেশের জন্য যে সেন্সিটিভ লিস্ট রয়েছে সেটি অনেক বড়, এবং সেখানে কিন্তু কমিয়ে আনার সুযোগ রয়েছে। আমরা সিপিডি থেকে, বিশেষ করে আমি নিজে একটি গবেষণা করে দেখিয়েছিলাম যে বাংলাদেশের সেন্সিটিভ লিস্টে এমন সমস্ত পণ্য ধরে দেওয়া আছে যেগুলো না আছে বাংলাদেশ রপ্তানি করে, বা না আছে ডোমেস্টিক তার বড় রকমের ক্যাপাসিটি। সুতরাং এই সমস্ত পণ্যকে শুধু শুধু সেখানে রাখবার কোনো আসলে মানে নেই, এবং বরঞ্চ এর মধ্যে প্রচুর ধরনের কাঁচামাল রয়েছে, মধ্যবর্তী পণ্য রয়েছে, যেগুলো আমদানি করলে আমাদের ডোমেস্টিক ইন্ডাস্ট্রি আরো সুবিধা পেতে পারে যদি ট্যারিফ রেট কমে যায়। আমার মনে হয় সেই সমস্ত বিবেচনায় নিয়ে কিভাবে এই সেন্সিটিভ লিস্টটিকে আরো ছোট করা যায়, সেটিকে আমার মনে হয় সরকারের উদ্যোগী হওয়া উচিত। জনাব মোয়াজ্জেম, আপনাকে ধন্যবাদ। আমাদের সময় হচ্ছে বিরতিতে যাবার, ফিরে এসে আমরা আবার কথা বলবো। আমাদের সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত একবার খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। আজ আমরা আলোচনা করছি বাংলাদেশ ভারত বাণিজ্য চুক্তি নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে রয়েছেন সেক্রেটারি হেড অফ রিসার্চ খন্দকার গোলাম মোয়াজ্জেম। জনাব মোয়াজ্জেম, আপনাকে স্বাগত জানাচ্ছি আরেকবার। আমরা কথা বলছেন বিরতিতে যাবার আগে যে ভারত বাংলাদেশ বাণিজ্য চুক্তি যেটা হলো, সে আমাদের ক্যাবিনেট সেটাকে অ্যাপ্রুভাল দিয়েছে, এবং এটাকে দ্রুত আইনে কার্যকর হতে যাচ্ছে, ইনফোর্স হতে যাচ্ছে। এই ফলে আমরা বলছি যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে তারা একে অপরের জমি ব্যবহার করে তৃতীয় দেশে এক্সপোর্ট করতে, পণ্য পরিবহন করতে পারবে। এটা ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটানের ক্ষেত্রে একটা এক ধরনের কানেক্টিভিটি এর মধ্যে তৈরি হলো। এই কানেক্টিভিটিকে আমরা সাউথ এশিয়া অন্য দেশেও কীভাবে ইউজ করতে পারি কিনা, এটা যদি আমরা একটা ওয়ান স্টেপ ফরওয়ার্ড একটা হতে পারে, এখান থেকে শুরু হতে পারে কিনা, সেটা যে যদিও সে একই কাজ সার্কের অধীনেও করা হচ্ছে, কিন্তু এই দিক থেকে এক ধাপ আসলে এগিয়ে যায় কিনা। আমার মনে হয় আপনি ঠিকই বলেছেন যে এই 4টি দেশ যেহেতু দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ দেশগুলো, ফলে তাদের ভিতরে যখন একটি সাব রিজিওনাল পর্যায়ে এরকম কানেক্টিভিটির একটি ভিত্তি তৈরি হচ্ছে, এটি অবশ্যই বাংলাদেশের পক্ষ থেকে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর সাথে ভবিষ্যতে যে সংযোগ বা কানেক্টিভিটি, সেটির একটি প্রাথমিক পদক্ষেপ হিসেবে কাজ করতে পারে। বিশেষ করে সার্কের আন্ডারে যে মোটর ভেহিকেল এগ্রিমেন্টের কথা, সেটির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ প্রাথমিক পদক্ষেপ হতে পারে। আবার একই সাথে বাংলাদেশ এই মুহূর্তে যেহেতু দক্ষিণ পূর্ব এশিয়া, এমনকি পূর্ব এশিয়া, চীন পর্যন্ত যেহেতু তার সংযোগ বৃদ্ধি করতে উৎসাহী, বিশেষ করে বাংলাদেশ, চায়না, ইন্ডিয়া, মিয়ানমার BCIM এর অধীনে, ফলে সেটিও কিন্তু এই চুক্তির অধীনে যে ধরনের একটি সংযোগ তৈরি হচ্ছে ভারতের উভয় পাশের সাথে, এবং পরবর্তীতে মিয়ানমার রয়েছে, ফলে এটিও ওই অন্যান্য দেশগুলোর সাথে কানেক্টিভিটি তৈরির জন্য আসলে সুযোগ করে দেবে। তবে এটি ঠিক যে এক্ষেত্রে ভারতের দিক থেকে যেমন কিছু সংবেদনশীলতা রয়েছে বিভিন্ন দেশের সাথে সংযোগের ক্ষেত্রে, বাংলাদেশেরও কিছু কিছু ক্ষেত্রে সংবেদনশীলতা রয়েছে। তবে আমার মনে হয় যে প্রাথমিকভাবে এটিকে যত দ্রুত, যত সাকসেসফুলি আসলে গড়ে তোলা যায়, এই 4টি দেশের ভিতরে একটু যদি সাপ্লাই চেইন ডেভেলপ করে, এখানে যদি নতুন করে বিনিয়োগ হয়, এবং এই 4টি দেশ এখানে কিন্তু এনার্জি সেক্টরে বিনিয়োগ করতে চাচ্ছে। আবার এই 4টি দেশ কিন্তু বিমস্টেক, বাংলাদেশ, ইন্ডিয়া, মিয়ানমার যে আরেকটি উদ্যোগ রয়েছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ, সেটিরও কিন্তু সদস্য, সেখানেও কিন্তু রিজিওনাল কোঅপারেশনের কাজ চলছে, তার মধ্যেও কিন্তু এই 4টি দেশ রয়েছে। ফলে এর মাধ্যমে যেটি হচ্ছে যে বিভিন্ন ধরনের আসলে সহযোগিতার ক্ষেত্র তৈরি হচ্ছে, যেটির জন্য প্রাথমিক পদক্ষেপ হিসেবে এটি কাজ করতে পারে। তাহলে যদি এই 4টি দেশের মধ্যে যদি একটা রোল মডেল তৈরি করা যায়, যদি একটা বিজনেস কেস তৈরি করা যায়, যদি একটা সাকসেস স্টোরি তৈরি করা যায়, তাহলে কোন দিকে দ্রুত নজর দেওয়া উচিত, যেটা আর অন্য অঞ্চলের অন্য লোকজন বোঝে যে হ্যাঁ আমরাও এই প্রক্রিয়া যুক্ত হতে পারি।
দ্রুতভাবে কোন দিকে নজর দেওয়া? আমার মনে হয় যে প্রথম যেটি সেটি হলো যে যেহেতু কানেক্টিভিটির পুরো অংশটি আসলে ট্রেডের উপরে এবং যাতায়াতের উপরে, ফলে ইনফ্রাস্ট্রাকচার যাতায়াতজনিত যে সমস্ত অবকাঠামো রয়েছে সেখানে ব্যাপকভাবে বিনিয়োগের প্রয়োজন রয়েছে। বিশেষ করে বাংলাদেশের যে সড়ক যোগাযোগ এটি কিন্তু 8 এক্সেল পর্যন্ত যে সমস্ত ট্রাক সেটির জন্য উপযোগী, কিন্তু ভারতীয় পণ্য পরিবহনের জন্য যে ধরনের ট্রাক বা ট্রাক লরি ব্যবহার হয় সেগুলো 13 এক্সেল থেকে 16 এক্সেল, সেগুলো এই রাস্তার জন্য মোটেই উপযোগী নয়। ফলে সেইটার জন্য কিন্তু রোডগুলো আপগ্রেডেশনের প্রয়োজন রয়েছে। আবার বলা হয়ে থাকে যে রোড বেসড ট্রান্সপোর্ট এটি আমাদের জন্য আগামীতে যথেষ্ট মাত্রা উপযোগী না, কেননা রোডে উত্তরোত্তর কনজেশন বাড়ছে এবং ঢাকার উপর দিয়ে যদি উত্তর পূর্বাঞ্চলের সাথে পশ্চিমাঞ্চলে যদি সংযোগ হয় সেটিও আসলে কতটুকু ফিজিবল। বলা হচ্ছে যে বরঞ্চ নৌপথটিকে যদি ব্যবহার করা যায়, কলকাতা বন্দর থেকে আশুগঞ্জ পর্যন্ত যদি নৌপথটিকে যদি ব্যবহার করে আশুগঞ্জ থেকে যদি ত্রিপুরা পর্যন্ত সড়কপথটি ব্যবহার করা যায় সেটা অনেক বেশি ইফেক্টিভ হতে পারে। মোট কথা হলো এক ধরনের মাল্টি মডাল কানেক্টিভিটির ক্ষেত্রে যথেষ্ট বিনিয়োগের সুযোগ রয়েছে। তবে আমরা যেটি দেখতে পাচ্ছিলাম যে ভারতের যে $1 বিলিয়ন লাইন অফ ক্রেডিট বর্তমানে বাংলাদেশ ব্যবহার করছে সেটির একটি বড় অংশ ব্যবহার হচ্ছে আসলে রেলপথ উন্নয়নের জন্য। তবে সেখানেও দেখেছি যে $7.5 মিলিয়ন ডলারের ভিতরে মাত্র $186 মিলিয়ন এখন পর্যন্ত ব্যবহার করা গেছে, কিন্তু সড়কপথের এখনো বা রেলপথের এখনো যথেষ্ট উন্নয়নের যে প্রকল্পগুলো সেটি আগায়নি। আবার নতুন করে যে $1 বিলিয়ন কথাবার্তা হচ্ছে সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে অবকাঠামোর চেয়ে বরঞ্চ সামাজিক খাতে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু আগামী দিনের সম্ভাবনার জায়গাটি যদি দেখি এই চারটি দেশের কানেক্টিভিটি বা ভবিষ্যতের কানেক্টিভিটির দিক থেকে, তাহলে আমার মনে হয় নতুন যে $1 বিলিয়ন সেটি বিশেষভাবে গুরুত্ব দেওয়ার সুযোগ রয়েছে অবকাঠামো খাতে। সেক্ষেত্রে আমার মনে হয় রেলপথে, সড়কপথে বা নৌপথের যে সুযোগগুলো রয়েছে সেখানে আরো বেশি বিনিয়োগের প্রয়োজন রয়েছে। গোলাম মহাজন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সময় সর্বদা শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে নিয়ে আপনার সাথে আমরা আবার কথা বলবো। আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকের মতো খতনগঞ্জ থেকে মতো ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।